এক নম্বর বিষয় হলো যে আমরা আসলে এই যে ফ্যাসিস্ট হটাইলাম, যে আন্দোলন মহান স্বাধীনতা যুদ্ধ করেছে এক সাগর রক্তের বিনিময়ে যদি বলেন, তাহলে জুলাই আন্দোলনকে সাগর না বললে নদী বলতে হবে। অনেক রক্তের বিনিময়ে আমাদের সন্তানেরা, আমাদের ভাই ব্রাদার ইত্যাদি, বোনেরা ইত্যাদি ইত্যাদি। তো এই যে রক্তের বিনিময়ে আমরা যেই জুলাই অভ্যুত্থান হলো, এরপরে আমরা ক্রমান্বয়ে আমরা দেখছি সরকার কোনো সময় সাইফুল হক ভাই বললেন এনসিপির প্রতি কোনো সময় তাদেরকে ঝুঁকে পড়তে দেখেছি, বা উদীয়মান যে ছাত্রদের সঙ্গে ঝুঁকে দেখেছি। আবার আপনিও ভূমিকাতেও বলেছেন লন্ডন বৈঠকের পরে আমরা একটু ভিন্ন যা দেখেছি। তো আসলে মনে হচ্ছে সরকার প্রথম দিকে যেদিকে ছিল সে তার যেই গতিতে সে এগুচ্ছিল, সে রিফর্ম করার ব্যাপারে, বিচারের ব্যাপারে ইত্যাদি ইত্যাদি। আমাদের কাছে মনে হয়েছে লন্ডন বৈঠকের পরে সরকার কেন যেন সেখান থেকে অনেকটা সরে এসেছে, এবং সেখানে লন্ডনে 1 ঘন্টা 20 মিনিট বৈঠক হয়েছে। তারা পরবর্তী প্রেস রিলিজের মাধ্যমে অল্প সংক্ষিপ্ত সময়ের একটা ব্রিফিং করেছেন, বিস্তারিত আমরা জানি না। তো আমরা দেখছি এর পরে যে সরকারের সুরটাও পরিবর্তন হয়েছে। এবং আরও মজার ব্যাপার হলো, যখন জুলাই সনদটা হলো, জুলাই সনদ না তো ঘোষণাপত্র, এতগুলি রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো আলোচনা হয়েছে আমাদের জানা নেই। আমি যুগ্ম মহাসচিব, আমি বিষয়গুলি জানি, আমাদের সাথে আলোচনা হয়নি। কাদের সাথে আলোচনা হয়েছে এটা একটা প্রশ্ন। সেখানে অনেক বিষয় উপেক্ষা করে চলে যাওয়া হয়েছে। শাপলার কথা, শাপলা চত্বরের সেই নির্মম ইতিহাসকে অ্যাভয়েড করে যাওয়া হয়েছে, পিলখানাকে বাদ দিয়ে যাওয়া হয়েছে, এদেশের ওলামায়ে কেরাম, আলেম ওলামাদের উপরে যে নির্যাতন হয়েছে এগুলিকে সব বাদ দিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানে বেশ কিছু বিষয় দেখলাম যেগুলি বিএনপির সাথে সংশ্লিষ্ট, এ সকল বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। কাজে আমাদেরও একটা সন্দেহ জেগেছে, আমাদের বা অনেকেরই, যে এটা কি বিএনপির সাথে আলোচনা সাপেক্ষেই করা হলো কিনা, এবং জুলাই সনদ এ ব্যাপারেও তাদের সাথে কাদের সাথে আলোচনা হচ্ছে এখনও স্পষ্ট না। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার ক্রমেই বিএনপি যেই মতামতগুলি দিয়েছে সেদিকেই আস্তে আস্তে ক্রমান্বয়ে সেদিকে অগ্রসর হচ্ছে, প্রাধান্য দিচ্ছে, এবং সেটা চাপে পড়ে হোক, ডক্টর ইউনূস অভিমান করে হোক, বা যে কোনো কারণেই হোক, সেদিকেই চলে যাচ্ছে। ফলে আমাদের যেটা আশঙ্কা, যে এই 24 পূর্ববর্তী যে 54 বছর, আমরা মনে করেন 17 এপ্রিল 1971 সাল, সম্ভবত 71-এ আমরা যেই একবার ঘোষণাপত্র দিয়েছিলাম, আবার 5 আগস্ট আর একটা ঘোষণাপত্র দিলাম, এর মধ্যে ব্যবধান হলো 54 বছর 3 মাস 19 দিন। 54 বছর 3 মাস 19 দিন পরে কিন্তু আবার একটা ঘোষণাপত্র আমাকে দিতে হয়েছে আমাদেরকে। আমরা কি আবার সেই পুরাতন বন্দোবস্তিতে ফিরে যাচ্ছি? যে সেই বন্দোবস্তিতে যদি আবার আমরা যাই, আমাদের সবচেয়ে আশঙ্কার বিষয় হলো আবারও আমাদেরকে কবে আবার নতুন করে ঘোষণাপত্র দিতে হবে, আবার সেই মারামারি, কাটাকাটি, হানাহানি, ব্যালট বক্স নিয়ে দৌড়াদৌড়ি। নতুন বন্দোবস্তটা কি? আমরা চলে যাচ্ছি। নতুন বন্দোবস্তটা তাহলে কি? নির্বাচনই তো অবশ্যই, নির্বাচন তো একমাত্র উত্তরণের পথ। অবশ্যই নির্বাচন, ইসলামী নতুন বন্দোবস্তটা কিভাবে হবে এবং সেটি কতদিনে হবে? 2 বছর ধরে সরকার থাকবে না। এখন সেটা তো আমরা দেখলাম যে আমাদের দেশের যারা অধিকাংশ দল চাওয়ার পরেও 2-1টি রাজনৈতিক দলের কারণে, এটা ভেটো পাওয়ারের কারণে, যেহেতু ঐক্যমত্য কমিশনে ভেটো পাওয়ার আছে, তো এই ভেটো পাওয়ারের কারণে দেখলাম যে বেসিক জায়গাতে কিন্তু কোনো সংশোধন হয়নি। কেন? একটি ভেটো পাওয়ার, যেমন বিএনপির কথাই বলি, প্রধানমন্ত্রীর 10 বছরের ক্ষমতার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, বড় বড় সিদ্ধান্তের কথা আমি বলছি। হ্যাঁ, আপনি বলেন, এগুলি তো আমরা জানি, আমিও ছিলাম। এরপরে নির্বাচন কমিশনের স্বতন্ত্র কমিশন করে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে। এর চেয়ে বড় আর সিদ্ধান্ত আছে? একটা আপনি দেখেন বিগত সময়ে হাসিনার ফ্যাসিস্ট হওয়ার জন্য বেসিক কাজগুলো কি কি আপনি খুঁজে দেখবেন। সে সাংবিধানিক সমস্ত পদগুলোকে, সাংবিধানিক পদ, এটাকে সাংবিধানিক পদ বলা হয় কেন? এটা কি কাগজে লেখার জন্য? তার মানে হলো রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলি তারা হোল্ড করে এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ তারা করে। সেই জায়গাগুলো আমরা কি দেখলাম, যে একক ক্ষমতা শেখ হাসিনার, মানবাধিকার কমিশন একক, দুর্নীতি দমন কমিশন, যেই সারা দুনিয়া জানতেছে যে আমাদের দেশের এমপিরা দুর্নীতি করছে, বিলিয়ন বিলিয়ন টাকা চলে যাচ্ছে, আমাদের দুর্নীতি কমিশন সার্টিফিকেট দিয়েছে কোনো দুর্নীতি করেনি। তো এই যে এনসিসি গঠন টঠন ইত্যাদি ইত্যাদি, এগুলিতে কিন্তু বিএনপির ভেটো পাওয়ার কারণে এগুলি হয়নি। হয়নি, নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। নোট অফ ডিসেন্ট দেয়া আছে। নোট অফ ডিসেন্ট মানে কি? যে পরবর্তীতে আমরা ক্ষমতায় গেলে
আমরা এটা করব না। যদি আমরা বেসিক পরিবর্তনগুলো না করি, আপনি গাছের আগায় পানি দিয়ে তো লাভ হবে না। আমাদের যেমন বললাম যে পরিবর্তনের পয়েন্টগুলো আমি যেমন বললাম এনসিসি গঠনের কথা, এনসিসি গঠনের ব্যাপারে তো সিদ্ধান্ত হয়েছে, নির্বাচন কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, শুধুমাত্র পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে আপত্তি ছিল বিএনপির, কর ন্যায়পালের ক্ষেত্রে আপত্তি ছিল বিএনপির, নিরীক্ষা অধিদপ্তরের ব্যাপারে আপত্তি ছিল বিএনপির। কারণ সবকিছু যদি আপনি যদি সংসদের ক্ষমতাকে যদি একেবারেই খর্ব করে ফেলেন, তাদের যদি ন্যূনতম ক্ষমতা না থাকে, তাহলে তারা আইন প্রণয়ন করবে কিভাবে, বাস্তবায়ন করবে? না, এনসিসি গঠনের তো প্রস্তাবনা ছিল স্পিকার, ডেপুটি স্পিকার, স্পিকার হবে রুলিং পার্টির থেকে, ডেপুটি স্পিকার হবে বিরোধী দলের থেকে, এইভাবে একটা ভারসাম্য করে সরকার না থাকলেও তারা কার্যকর থাকবে। কত বড় পাওয়ারফুল, কোনো জনগণের ম্যান্ডেট নাই না, সেখানেও তো কথা ছিল, আলোচনা ছিল। যেদিন এটা আলোচনা হচ্ছিল ঐক্যমত্য, সেদিন আমিও ছিলাম, ওনারাও ছিলেন, অনেকে ছিলেন, সাইফুল হক ভাই তো ছিলেনই সেদিন, আমিও জানি। তো আমি ডিটেলস সেখানেও যাচ্ছি না, তারপরে আমি সংক্ষেপে বলে যাচ্ছি যে এগুলি কিন্তু বেসিক জায়গা। একটা সরকার আপনার কি বলে, আপনার ফ্যাসিস্ট হওয়ার জন্য এগুলি কিন্তু মৌলিক জায়গা। এই জায়গাগুলোতে কিন্তু ক্ষমতার আপনার ভাগাভাগি বা ক্ষমতার কি বলে বিকেন্দ্রীকরণ করা হয়নি এক। আর মূল যেটা বিষয় সেটা হলো নির্বাচনের পদ্ধতি। আমরা যে পিআর নিয়ে কথাটা বলছি, এই পিআরটা হলে আসলে আমাদের দেশে অনেকগুলি সুবিধা আমরা পেতাম, যে সেই কথাটা বলার জন্যই আমরা জোর গলা এখনো বলে যাচ্ছি, সামনেও বলতে থাকবো, এবং নির্বাচনের আগদিন পর্যন্ত আমরা বলতে থাকবো। কেন সুবিধা পেত? অনেকগুলো সুবিধা হলো, দেখেন পিআরের আজকে দেখেন, আজকে লেভেল প্লেইং ফিল্ডের যে প্রশ্নটা আপনি করেছেন, আমার ভাই এখানে আছেন, হারুন ভাই তো অনেক চমৎকার বলেন সব জায়গায়, ওনার বক্তব্য আগে থেকেও আমরা শুনি, সংসদেও বলতেন, আমরাও শুনতাম, খুবই চমৎকার বলেন। আগে আরো ইসলামের পক্ষে, দেশের পক্ষে আরো বেশি বলতেন, এখন সংসদে না থাকার পরে দেখতেছি এখন একটু টার্ন ঘুরিয়ে, মানে একটু ঘুরিয়েছেন। আগে কিন্তু আরো চমৎকার বলতেন, আমি শুনতাম যে বিভিন্ন সময় আওয়ামী লীগের বিরুদ্ধে সংসদে চমৎকার কথা বলছে, কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বলতেন। তা আমি মাঝে চিন্তা করতাম ওনাকে নোট ডাউন কে করে, নোটটা কে করে দেন, আমরা মাঝে চিন্তা করতাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আজকে দেখেন আপনি বিএনপির যে কথাটা লেভেল প্লেইং ফিল্ড, পিআর নিয়ে কথা বলছি, পিআর নিয়েও বলি, সেটা হলো যে পিআরটা হলে যে সুবিধা, পিআর হলে যেমন মার্কায় ভোট দিবে, ঠিক না, সেখানে প্রার্থীর ব্যাপারে স্থানীয় পর্যায়ে যেই দলাদলিটা হয়, আমাদের আশঙ্কা হলো, দেখেন বিএনপি এই যে এই সরকারটা আসার পরে, আগে তাদের কাউন্সিল হয় না কতকাল আমরা জানি না, এই সরকার আসার পরেও কিন্তু বিএনপি কাউন্সিল করতে পারেনি। এমনকি দেখেন ঢাকা সিটির মতো হচ্ছে, ঢাকা সিটির মতো জায়গায়, ঢাকা উত্তরেও তাদের কমিটি নেই, দক্ষিণেও কমিটি নেই, কোনো রকম একটা করে রাখা আছে, কাউন্সিলগুলো হচ্ছে না। কারণ কি, আমরা তো বুঝি কেন হচ্ছে না, আমরা এটা বুঝি, তারা যদি কাউন্সিল দেয় তাহলে যেই পরিমাণ মারামারি আর কাটাকাটি হবে, এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিএনপির হাইকমান্ডের আছে বলে আমাদের মনে হয় না। আমি কথাটা কেন আনলাম এর জন্য যে তারা এটাও অক্ষম। আবার আমরাও চেয়েছিলাম যে আগে এই সরকারের সক্ষমতা যাচাই করার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা দেন, আমরা দেখতে পারবো কথাই বলে না আসলে তারা প্র্যাকটিক্যালি তাদের ক্ষমতা আছে, 10 নম্বর দফা ছিল, সেটাও কিন্তু তারা দেয়নি। ফলে কি হচ্ছে, দেখেন আমাদের কাছে এটা আশঙ্কা, নির্বাচনের তফসিল ঘোষণা করার পরেই অন্যান্য দল যা কি করবে না করবে, আমাদের আশঙ্কা হলো বিএনপির মধ্যেই কাটাকাটি করে এদেশের কি পরিমাণ রক্তারক্তি হয়, এবং সেটা শুনবো হারুন ভাইয়ের কাছ থেকে, এবং সাথে সাথে তারা নিজেরা তো, আমরা তো সমাজবদ্ধ বসবাস করি, তাই না, একই সমাজে বিএনপি যেখানে মারামারি করবে সেখানে আরো দুইটা দল মারামারি করবে, এই মারামারির রাজনীতির দিকে আবার আমরা ফেরত যাচ্ছি। এবং আপনি এই যে এখন যে সংস্কার হলো, আমরা এমন কি করতে পেরেছি যে আবারও একটা 111 হবে না, এটা কিন্তু গ্যারান্টিও কিন্তু তৈরি হয়নি। কাজেই সেরকমের কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না বা মনে হচ্ছে না। এবং লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা আপনি বলছেন, সেটাও আমাদের কাছে খুবই আশঙ্কা, যে এখনো সরকার আমরা দেখছি যেভাবে অন্যদেরকে এড়িয়ে যাওয়ার মানসিকতা, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে, এবং এই প্রশাসনেরও সেই সক্ষমতা আছে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা চাই ফ্যাসিস্ট হটেছে, এখন দেশটা যেন সুন্দর পথে অগ্রসর হয়, সেই লক্ষ্যেই কিন্তু আমরা পিআরের কথাটা নিয়ে এসেছি। পিআর কোনো নতুন বিষয় নয়, বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশে এই কনসেপ্টটা আছে, এবং আমরা জানি যে এটা করলে মানুষের ভোটের মূল্যায়ন হয়, অনেক অসুবিধাগুলো দূর হয়ে যায়। আমরা যে উন্নত গণতন্ত্রের কথা বলি, সেই দিকে আমরা যেতে পারবো। গণতান্ত্রিক দেশে কিন্তু পিআর সিস্টেম নাই। আছে উন্নত গণতান্ত্রিক দেশে পিআর আছে, আপনি সার্চ করে দেখেন, অনেক দেশে পিআর আছে, এবং
যারা গণতন্ত্র চর্চা করেন তার মধ্যে 54% বা তারও বেশি সংখ্যক রাষ্ট্রে না, পিয়ার আংশিক সিস্টেম আছে। বা যেগুলোতে আছে, ইসরায়েল আছে, যেভাবেই নেপালে হোক, আছে, আংশিক হোক, আমেরিকায় নাই, যুক্তরাজ্যে নাই, আপনি, ভারতে নাই, আংশিক হোক বা মিশ্র হোক, যেভাবেই হোক আছে। আমরা সেটা চাচ্ছিলাম। তো সেজন্য কারণ হলো আমরা চাই যে একটা নির্বাচন করার জন্য রাষ্ট্রের অনেক টাকা খরচ হয়, 6,000 কোটি টাকার বোঝা দেখলাম যে খরচ হয়েছে।